আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটা দিন, যেই দিনটা আসলে সকালেই শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, এখনও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে জাতিগতভাবে আমরা কেন পিছিয়ে, এই পিছিয়ে থাকার কারণটা কি। প্রত্যেকটা দেশের কিছু মূলনীতি থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রত্যেকটা রাষ্ট্রের কিছু অবকাঠামোগত দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে যে এই সেক্টরে কাজ করার। কিন্তু আসলে সুনাগরিক হিসেবে, বা আপনি যদি নিজেকে সচেতন নাগরিক মনে করেন, তাহলে কিন্তু একটা নাগরিকেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব থাকে। যে শুধু রাষ্ট্র নাগরিকের জন্য কাজ করবে আর নাগরিক রাষ্ট্রের জন্য কাজ করবে না, এমন মানসিকতা থাকলে আসলে কোনো দেশেরই উন্নয়নের যে মূল ধারা সেই জায়গাতে পৌঁছাতে পারবে না, এবং আলটিমেট একটা গোল যেটা নিয়ে আগাই সেটা অ্যাচিভ হবে না। তো যে কথা বলছিলাম যে জাতিগতভাবে আমরা পিছিয়ে, এটার কতগুলো কারণ আমার কাছে মনে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে ইউরোপ বা আমেরিকা বা উন্নত যে দেশগুলো, তারা আসলে কেন এগিয়ে, অর্থনৈতিকভাবে এগিয়ে, সাংস্কৃতিকভাবে এগিয়ে, মূল্যবোধের দিকে এগিয়ে, আর আমরা এত পিছিয়ে কেন। তো আমার কাছে যে বিষয়গুলো মনে হয়, আসলে আমাদের দেশে মানুষ একে অন্যের প্রতি যে শ্রদ্ধার যে জায়গাটা, শ্রদ্ধা ভক্তির যে জায়গাটা, তারা যে যে পেশাতেই থাকুক না কেন একে অন্যকে শ্রদ্ধা করতে জানে না। একই দেশে সবাই একই পেশায় যাবে, এটা তো আসলে কাম্য না। কারণ এক এক পেশায় এক এক ধরনের রোল থাকে এক একটা মানুষের। তো সেই জায়গাতে আসলে আমরা আশা করি যে যে চাকরি করে সে আরেকটা চাকরিজীবীকে রেসপেক্ট করতে পছন্দ করে, যে ব্যবসা করে সে শুধু ব্যবসায়ীকে রেসপেক্ট করতে পছন্দ করে। তো যার যার জায়গা থেকে আসলে মনে হয় যে যে যেই পেশাতেই থাকুক, সবাইকে আসলে তার জায়গা থেকে অন্যকে রেসপেক্ট করতে হবে, এবং তার যে রোলটা, তার যে ভূমিকাটা, সেই ভূমিকাটাকে মনে করতে হবে এমন যে আসলে এইটা কেউ না কেউ তো করতে হবে। আমি যেটা করছি এটাই সুপ্রিম, অন্য যেটা করছে সেটা আমার চেয়ে হীন। এই জায়গাগুলো থেকে আসলে আমরা এখনও বের হতে পারিনি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই চাকুরির যে ব্যাপারটা, এই ব্যাপারটার জায়গা থেকে এখনও বের হতে পারেনি। সবাই চাকরি করতে হবে, নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হবে। কিন্তু দেখেন, আমাদের দেশ থেকে যারা বাহিরে যায়, রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাদেরকে চিনি আমরা, এরাই মূলত কিন্তু দেশপ্রেমিক। আমাদের দেশে যারা আছে তারাও প্রকৃত অর্থে যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য বা রাষ্ট্রের প্রতি মূল্যবোধ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব যারা পালন করে, তারা আসলে কাজ করে। কিন্তু বাইরে থেকে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা রিয়েল হিরো আমি মনে করি। তো তাদের যে কাজের যে ধরনটা, কাজের যে জায়গাটা, যে যে সেক্টরেই কাজ করুক, তারা কিন্তু আলটিমেটলি দেশের যে রেমিটেন্স পাঠাচ্ছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির যে জায়গাটা, তারা কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে চাঙ্গা রাখছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে বিভিন্ন খারাপ সময় যখন বাংলাদেশের অর্থনীতির উপর দিয়ে ঝড় বয়ে গেছে, তখন এই রেমিটেন্স যোদ্ধারা তারা সোচ্চার ছিলেন। আর আমরা আছি কি নিয়ে? আমরা আছি ছোট ছোট খুবই হীন বিষয়গুলো নিয়ে, যেই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করাই ঠিক না। আমরা সেইগুলো নিয়ে একে অন্যের পেছনে লেগে আছি। নিজ নিজ জায়গা থেকে কাজের প্রতি দায়িত্ব, শ্রদ্ধা এবং ভক্তির যে ব্যাপারটা, সেটা একজন প্রদর্শন করলে অন্য আরেকজন তাকে আমরা হেয় করছি, হীন করছি। বাট বাইরের দেশগুলোতে যারা উন্নত থেকে উন্নতর হচ্ছে, তারা কিন্তু কাজ কাজ এবং কাজ, এটা নিয়েই ব্যস্ত। এবং তাদের চিন্তা চেতনায় মানুষকে হেয় প্রতিপন্ন করার যে ব্যাপারটা, এইটা আসলে ওইভাবে নাই। মানুষ হিসেবে মানুষকে সম্মান করার যে জায়গাটা, আমাদের এইটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। এই শ্রদ্ধাশীল যতদিন আমরা প্রপারলি হতে না পারবো, আমরা যেখান থেকেই যার যার জায়গা থেকেই যত কথা বলি, সেই কথায় আসলে কাজ হবে না। আসলে আমরা এমন একটা জাতি, আমি নেগেটিভ অর্থে বলবো না, শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই, আমরা আসলে কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি। এই যে কাজের চেয়ে বেশি কথা বলতে পছন্দ করার যে নেচারটা, এটা আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষের মধ্যেই ঢুকে গেছে।
তো পেশাগত দিক থেকে আমি মনে করি যে যে যেখানেই থাকুক, যে যার যার জায়গাতেই থাকুক, সেখানে তার সারাউন্ডিং যে পিপলগুলো, তার সারাউন্ডিং যে মানুষগুলো, তাদের প্রতি অলওয়েজ শ্রদ্ধা থাকা দরকার। কারণ আমি যে রোলটা প্লে করতেছি, আর একজন ব্যবসায়ী যে রোলটা প্লে করতেছে, একজন রিক্সাওয়ালা যে রোলটা প্লে করতেছে, একজন কাঁচা তরকারির দোকানদার যে রোলটা প্লে করতেছে, এই সব রোল তো আমি একা প্লে করতে পারবো না। তাহলে আই হ্যাভ নো রাইটস তাদেরকে হেয় করার কোনো অধিকার আমার নাই। আর সে তো সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা একটা দোকানির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, একটা রিক্সাওয়ালার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো জানি না। এখন কথা হচ্ছে যে এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো এই জন্য বলছি, প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মানের জায়গা আছে। সেই জায়গাটাতে তাকে হিট করলে, তাকে হেয় করলে, সে তার ভিতরের রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণটা তাকে তার কাজের মোটিভেশন থেকে পিছিয়ে দেয়। তো সেই জায়গাতে আমি মনে করি যে এই যে আমি যেখানে একটা রোল প্লে করতেছি, অন্য আরেকজন মানুষ যেখানে তার জায়গা থেকে রোল প্লে করতেছে, তাহলে আমি কেন তাকে হেয় প্রতিপন্ন করে জাতিগতভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট, এই ইউনিটটা পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা জাতিগতভাবে, সমষ্টিগতভাবে পিছিয়ে যাচ্ছি। তো এখানে যদি আমি আমার জায়গা থেকে আমার সারাউন্ডিং পিপলগুলোকে শ্রদ্ধা করতে শিখি, আমার সোসাইটি তখন আলটিমেটলি এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। তখন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সমাজ অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে। তখন কোনো কাজকে মানুষ ছোট মনে করবে না। প্রত্যেকটা কাজ যার যার প্যাশন অনুযায়ী, যার যার কোয়ালিটি অনুযায়ী, যার যেই কাজটা ভালো লাগে সেই দিকে সেই কাজটা করবে। আর তখন দেখবে যে না, আসলে আমার কাজটা তো সমাজ স্বীকৃতি দিয়েছে বা ভালো মনে করছে, ভালোবাসছে। তখন কিন্তু মানুষ এই কাজকে ছোট করার যে হীন প্রচেষ্টা, এই চেষ্টা থেকে বের হয়ে আসবে। তো এই চেষ্টা থেকে যখনই আমরা বের হতে পারবো, তখন কিন্তু আমাদের দেশ অটোমেটিক্যালি এগিয়ে যাবে, ভালো করবে। এবং প্রত্যেকটা সেক্টরে মানুষ তাদের সফলতার যখন স্বীকৃতি পাবে, তখন প্রত্যেকটা সেক্টরে ইকুয়াল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কেন সবাই আমরা চাকরির দিকে যেতে চাই, উদ্যোক্তা হতে চাই না, অন্য কোনো পেশায় যেতে চাই না। এর কারণটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এমন যে চাকরিজীবীরা খুব ভালো লাইফ লিড করে, সেটা লিগাল হোক, ইললিগাল হোক, অর্থনৈতিকভাবে তারা খুব সলভেন্ট থাকে। এবং সামাজিক দৃষ্টিভঙ্গিটা এদের প্রতি যেন একটা খুব শ্রদ্ধার একটা জায়গাতে এদেরকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি বাস্তবতাটা কি দেখেন তো, একটা সোসাইটিকে স্ট্রং জোনে নিতে হলে, একটা শক্তিশালী জায়গাতে নিতে হলে, কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর পেশার মানুষদেরকে নিয়ে কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো যদি সম্ভব না হয়, তাহলে কেন আমরা এই ভ্রান্ত ধারণাকে প্রতিনিয়ত চিন্তা চেতনার কারণে আমরা রাষ্ট্রীয়কে পিছিয়ে দিচ্ছি? আর এখানে কিন্তু বলতে গেলে কি যে সচেতনতার যে জায়গাটা, সেটা নিজের সাথে নিজের প্রতারণা হয়ে যাচ্ছে। সচেতন নাগরিক হিসেবে একটা নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, রাষ্ট্রেরও নাগরিকের, তো যে কথা বলছিলাম, আসলে রাষ্ট্র নাগরিকের প্রতি যেমন দায়িত্ব থাকবে, নাগরিকেরও, একটা সুনাগরিকেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব থাকবে। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা আসলে এমন একটা জায়গাতে আছে যে যারা কারিগরি শিক্ষা আছে বা টেকনিক্যাল শিক্ষা আছে, তারা কিন্তু ভালো করছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা স্টুডেন্টের দীর্ঘ একটা সূত্রিতায় পরিণত হচ্ছে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স শেষ করার পরে তখন কিন্তু আবার চাকরি জীবনের জন্য, অর্থাৎ চাকরিতে ঢোকার জন্য আবার আরেকটা প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতিটা নিতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে আবার অনার্স মাস্টার্সের বেকারত্বের আরেকটা সেশন পার হয়ে যায়, যেটা আসলে কোনো পরিবারের জন্য কাম্য না। আর এই পরিবারের কাছে তখন ওই ছেলেটা বা ওই মেয়েটা বোঝা হয়ে যাচ্ছে, তখন সে হতাশায় চলে যাচ্ছে, হতাশায় ঢুকে যাচ্ছে। আর আমাদের যে সরকারি চাকরির যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। সেই সংখ্যাটা বেশি না হওয়ার কারণে কম্পিটিশনটা অনেক হাই। আবার যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেকে পিছিয়ে যায়। কিন্তু ওই যে ঘোরটা, এই ঘোর থেকে আসলে বের হতে পারে না যে আমাকে সরকারি চাকরি করতে হবে। কারণ সামাজিক একটা চাপ আছে যে সরকারি চাকরি মানে বিশাল কিছু, এরকম একটা ধ্যান ধারণা আছে। এই কারণে এই পেছনের এই চাপ থেকে আমাদের গ্রাজুয়েট করা বা পোস্ট গ্রাজুয়েট করা
ছাত্রছাত্রী ভাই বোনেরা এরা আসলে বের হতে পারে না, আর বের হওয়ার মতো পরিবেশ সিচুয়েশন নাইও। কারণ এ কোনো কাজ করবে, ব্যবসা করবে, উদ্যোক্তা হবে কোনো একটা বিষয়ে, বা নিজে ভালো কিছু করবে, বা দেশের বাইরে যাবে। দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ সেখানে আলাদা একটা প্রস্তুতির ব্যাপার আছে, আইএলটিএস প্রস্তুতির ব্যাপার আছে, অন্যান্য অর্থনৈতিক একটা ব্যাপার আছে, সেই সংখ্যাটা খুবই কম। আর যারা দেশে থেকে ভালো কিছু করবে, এরা আসলে সাহস পায় না যে কিভাবে আমি ভালো করব, বা আমি পড়াশোনা শেষ করেছি, আমার সোসাইটি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন কী বলবে, পড়াশোনা করে কি করলে যে তুমি অনার্স করলে, মাস্টার্স করলে, বা পড়াশোনা করে তুমি এখন ব্যবসা করতেছো বা চাকরি করতেছো, কিন্তু আসলে এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা, এটা কত হীন এবং হেয়। যখন এই জায়গা থেকে মানুষ বের হতে পারবে, কারণ শিক্ষা তো মানুষের মানসিক বিকাশের জন্য, তার জীবনকে সুন্দরভাবে প্রতিপালন করার জন্য, জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। সে পড়াশুনো করা মানে, বা স্টাডি করা মানেই, বা বাংলাদেশে মানে শিক্ষিত বলতে যেই কথাটা বোঝাই, এই পুঁথিগত শিক্ষার দিয়ে আসলে কিছু হয় না। এখানে প্র্যাকটিক্যাল যে নলেজের অভাব, এখানে এক্সপিরিয়েন্সের যে অভাব, সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে গিয়ে, বা এই চাকরির বাজারে কম্পিট করতে গিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যায়। তো আলটিমেটলি কিন্তু একটা বড় কোনো সংখ্যা তারা ভালো জায়গাতে যেতেও পারে না, কারণ আমাদের এখানে সিট সীমিত, এই অপরচুনিটিটা সীমিত। তো সেক্ষেত্রে যারা যেতে চান, আসলে নির্দিষ্ট ওয়েতে আগাতে হবে, নির্দিষ্ট ওয়েতে আগিয়ে সেই অনুযায়ী আপনাকে একটা সময় ফিক্স করে নিতে হবে। কারণ আপনি মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এইভাবে আপনার সোসাইটি থেকে আপনি হেয় প্রতিপন্ন হবেন, ফ্যামিলি থেকে অর্থের সাপোর্টটা নেবেন, বাট আপনি একটা নির্দিষ্ট সময়ে আইজিএ, দ্যাট মিনস ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যতক্ষণ পর্যন্ত যেতে না পারবেন, ইউ হ্যাভ নো ভ্যালু ইন ইয়ার সোসাইটি। আপনার পরিবারে আপনার কোনো মূল্য নাই, তখন আপনি হতাশায় পড়ে যাবেন, পরিবার থেকে দূরে মনে হবে না, এই জীবনটাই বুঝি বৃথা। তো সেই ভাইদেরকে, বোনদেরকে বলবো, যদি পারেন তাহলে আপনার গোলটাকে ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইডেড, এখানে সিলেক্ট করে নিয়ে সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। সেটা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, বা আপনার পড়াশোনার শেষের দিকে প্রস্তুতিটা নিতে হবে যে আপনি কোন দিকে যেতে চান, সেই দিকটা ডিসাইড করে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আপনার পড়াশোনা শেষ হওয়ার পর যদি চাকরি দিতে যেতে চান, তথাকথিত আমাদের সামাজিক সিস্টেমের যে চাকরিগুলো আছে, ব্যাংক বলেন, বিসিএস বলেন, বা অন্য সরকারি চাকরি বলেন, এই চাকরিতে ঢুকতে চান, তাহলে নিজেকে সেইভাবে তৈরি করুন যে যেন বের হওয়ার পরে অনেক বেশি সময় চলে না যায়, এবং একটা সময় গিয়ে আপনাকে ব্যর্থতায় পর্যবসিত না হয় আপনার চেষ্টাগুলো। তো সেই জায়গায় আপনার ফাইন্ড আউট করার যে ব্যাপারটা, যে আপনার সমস্যা কোথায়, সেইগুলো ফার্স্ট ফাইন্ড আউট করুন। আরেকটা বিষয় কি, আমাদের দেশে চাকরির যে ক্রেজটা, বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরি করতেই হবে এমনটা, এই ক্রেজ থেকে, এই জায়গা থেকে যখন সোসাইটি বের না হতে পারবে, সমস্ত কাজকে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারবে, ততদিন পর্যন্ত এ জাতির প্রপার উন্নয়ন সেটা আসলে সম্ভব না। কারণ এই নির্দিষ্ট সংখ্যক মানুষ সোসাইটিতে কি রোল প্লে করে, মূল ব্যাপারটা হচ্ছে ম্যাসিভ পিপল, অর্থাৎ বৃহৎ জনসংখ্যা, জনগোষ্ঠী যেই কাজে সম্পৃক্ততা থাকবে এবং তারা রোল প্লে করতে পারবে, মানে তাদের বেটার যে ইয়াটা, তাদের সক্ষমতাটাকে রাষ্ট্রের কাজে প্রয়োগ করতে পারবে, সেই জাতি তত এগিয়ে যাবে। তো আমাদের এই যে ব্যাংক বলেন, বিসিএস বলেন, সরকারি চাকরি বলেন, এই পিপলগুলো আসলে মূল স্ট্রিম ঠিক আছে, একটা মূল মেরুদণ্ড, মূল গাছ, কিন্তু এই সংখ্যাটা বা এদের কানেক্টিভিটিটা, এদের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এর যে সংখ্যাটা, মানে আইজিএ অর্থাৎ অর্থনৈতিক যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত করার যে সক্ষমতা, সেটা কতটুকু, সেটা তো আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে খুব বেশি না, সেখানে আমাদেরকে সকলকে, মানে তৃণমূল পর্যায়ে, টপ টু বটম সকল মানুষদেরকে চিন্তা করতে হবে যে আমার সোসাইটিতে বা আমার এলাকাতে যে মানুষগুলো আছে, বা রাষ্ট্রীয়ভাবে যখন একটা জেলাতে বা উপজেলাতে বা ইউনিয়নে যে জায়গাগুলো আছে, যেখানে যাদের যে সক্ষমতাগুলো আছে, সেই কাজগুলো যারা করবে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা ছাড়া, মানে মানসিক সহযোগিতা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। তাদেরকে করতে হবে, ঠিক আছে ভাই তুমি এই কাজটা করতেছো, এটা করতে থাকো, এটা করেন, আপনি এখান থেকে ইনশাল্লাহ সফলতা পাবেন। মানসিক সাপোর্টটা যে কোনো উদ্যোক্তা বা যেটা শুরু করতে চাই তার জন্য অনেক শক্তির একটা যোগান।
এই শক্তি যোগানটা না আমরা দিতে পারি না। এই শক্তির যোগানে আমরা অনেক পিছিয়ে। যে কাজটা করে আমরা শুধু আসি তাকে পেছন থেকে কিভাবে টেনে ধরতে হবে, কিভাবে হেয় করতে হবে, কিভাবে ছোট করতে হবে, আর তাকে অলওয়েজ এস্টিমেট করতে হবে, মানে ব্যাক ফরওয়ার্ড কীভাবে নিয়ে যেতে হবে। এই জায়গা থেকে ভাই পিছিয়ে আসতে হবে, আমাদেরকে সরে আসতে হবে এই জায়গা থেকে। এই জায়গা থেকে সরে না আসতে পারলে জাতিগতভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে চাকরির সুযোগ সুবিধা, আমাদের দেশের যে সামগ্রিক যে ক্যাপাসিটি, অর্থনৈতিক যে অবস্থা, এই জায়গা থেকে আমাদেরকে উঠতে হলে, এই জায়গা থেকে আমাদেরকে বেটার একটা জায়গায় যেতে হলে সামগ্রিক চেষ্টা, অর্থাৎ যে পেশাতে আছি সেই পেশায় আন্তরিকতা, মানসিক চেষ্টা, নতুন করে অন্যান্য সেক্টরগুলোতে প্রবৃদ্ধি হওয়ার, অর্থাৎ চাকরির বাইরে অন্য যে কাজ, ব্যবসা করুক কেউ, ছোটো পর্যায়ের উদ্যোক্তা হোক, যে যার জায়গা থেকে রিক্সা চালায়, ভ্যান চালায় বা তরকারি ব্যবসা করে, যে জায়গায়, মানে মূল কথা হচ্ছে টপ টু বটম এভরি স্টেপ অফ আওয়ার স্টেক হোল্ডার্স, যারা এই অংশীজন আছে, এই অংশীজন যেখানে আছে তাদের প্রতি একটা পজিটিভ মানসিকতা থাকতে হবে এবং এদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। আর এইটা যখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা করা শিখে যাব, তখন আসলে আমরা অটোমেটিক্যালি ভালো হয়ে যাব বা জাতিগতভাবে সভ্য হয়ে যাব। আর তা না হলে জাতিগতভাবে আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে আসি। এটা নিয়ে আমাদের জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গাতে কথাবার্তা হবে, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ের যারা মানুষ, আমরা যদি একটু টনক না নাড়ি, একটু সিনসিয়ার না হই, একটু সচেতন না হই, তাহলে আসলে এই জায়গাটার কোনো পরিবর্তন কোনোদিনও হবে না। আমরা যেভাবে আছি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আরেকটু ভালো জায়গাতে রেখে যেতে চাই, আমাদের অনেক দায়বদ্ধতা, অনেক করণীয়। এই দায়বদ্ধতার জায়গাগুলো থেকে আমাদেরকে একটু ভাবতে হবে, কারণ বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে, সম্ভাবনা আছে। এখানে দুর্নীতি বড় একটা প্রবলেম। তো সেই জায়গা থেকে আমাদেরকে যার জায়গা থেকে সরে আসতে হবে এবং ভালো কাজগুলোর প্রতি আমাদের ফোকাস করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে আমরা কীভাবে ভালো রাখতে পারবো, তারা অন্তত বলবে না আমাদের পূর্ব প্রজন্ম একটা ভালো সিচুয়েশন পড়ে গেছে। এইটা একটা সংগ্রামের মতো বিষয়। সংগ্রাম বলছি এই জন্য, যেভাবে চলছি আমরা, যেভাবে চলছে, এইটার পরিবর্তনের একটা ধারা যদি আমরা তৈরি করতে না পারি, এই জাতির কখনো উন্নয়ন আসলে ওই অর্থে এক স্বাধীনতার পরে বেশ ভালো একটা সময় পার করে ফেলেছি আমরা। তো দেখুন, আমাদের স্বাধীনতার পরে অন্যান্য দেশগুলো বা সমসাময়িক দেশগুলো, মালয়েশিয়া, আমাদের দেশে একটা সময় তাই সেখান থেকে লোক আসতো, আর এখন মালয়েশিয়া, বাংলাদেশ থেকে লোক যায়, আমাদের শ্রমশক্তিগুলো সেখানে যায়। তো অন্যান্য আরও দেশগুলো আছে। মূল কথা হচ্ছে কি, যে দেশগুলো এগিয়ে, তাদের দেশের কিছু রুলস রেগুলেশনে এবং করাপশনের যে জায়গাটা, নীতি নির্ধারণী যে জায়গাটা এবং তাদের প্র্যাকটিসের জায়গাটা, মানুষের সভ্যতার যে জায়গাটা, ডেইলি লাইফ অফ প্র্যাকটিসিং দেয়ার অ্যাক্টিভিটিস, এই যে জায়গাগুলো তাদের খুব স্বচ্ছ, তারা সচেতন। আর এই সচেতনতাটা আমরা ওইভাবে আসলে নিজেদের মধ্যে নিতে পারিনি, অ্যাবজর্ব করতে পারিনি। এই কম থাকার কারণে জাতিগতভাবে আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছি। আর যারা যাচ্ছে বাইরে, তারা তো তার দেশের জন্য ভালো কিছু করছে। অনেকে আছে কি এলিট ক্লাসের একটা শ্রেণী, তো যে কথা বলতেছিলাম, এলিট একটা শ্রেণী আছে যারা আসলে আমাদের দেশে তথাকথিত এলিট বলে যারা পরিচিত, তারা তাদের সন্তানদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, যাদের সুযোগ সুবিধা আছে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই সংখ্যাটা কয়জন ভাই? এইভাবে তো একটা দেশের ভবিষ্যৎ চলতে পারে না। তারা তাদের মতো সেফ জোনে চলে যাচ্ছে, সভ্য একটা রাষ্ট্রে চলে যাচ্ছে, ছেলে মেয়ে, তাদের ফ্যামিলি, এটা সেটা সব কিছু মিলিয়ে তারা একটা নিজেদেরকে সেফ জোনে একটা সভ্য জায়গাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি সারা জীবন সেই খারাপ বা একটা ব্যাকওয়ার্ড জাতি হিসেবেই কি পরিচিত হয়ে থাকব? এটা খুব সহজ এবং খুব কঠিন। এখন আমরা যেভাবে বিষয়টা নিই, যদি সহজ করে নেই তাহলে সহজ, আর যদি কঠিন করে নেই কঠিন। তো পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে মানুষটা যে পেশায় থাক না কেন, মানে ইভেন অ্যাজ এ মানে থিফ, দ্যাট মিনস চোর, সেও কিন্তু চায় না যে আমার সন্তানটা আমার মতো চোর হোক বা খারাপ হোক। যে একটা খারাপ মানুষ যে রোবারি করে বা বিভিন্ন অসৎ পথে ইনকাম করে যারা, তারাও কিন্তু চায় না
সে মনে মনে অনেক অসৎ থাকলেও, কার্যে অনেক অসৎ থাকলেও সে কিন্তু চায় না যে আমার সন্তানটা অসৎ হোক। কেন চায় না? একটি প্রজন্ম এই যে ভালোবাসা বা টান, এই জায়গা থেকে কেউ আসলে কম্প্রোমাইজ করতে পারে না যে আমার সন্তানটাও আমার মতো খারাপ হোক বা আমার পরবর্তী প্রজন্ম আমার মতো খারাপ হোক। তো সেই বোধটা যদি আমরা একটু একটু করে ধারণ করতে শিখি, লালন করতে শিখি, তাহলে আমার মনে হয় আমরা একটা সময়ে ভালো করব। আর যে কথা বলছিলাম যে যারা দেশের বাইরে চলে যায় সন্তানাদি বা পরিবার পরিজন নিয়ে, ইনাদের আসলে দোষ দেওয়ার কিছু নাই। আবার ইনারা দেশের জন্য অনেক কিছু করে, রেমিটেন্স যোদ্ধা যারা বেটার অপরচুনিটির জন্য যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা কোনো সমাধান না। আমাদের দেশ থেকে যারা চলে যাচ্ছে, যেটা ব্রেন ড্রেন হিসেবে আমরা অনেক আগে শুনেছি পরিচিত, যে এই শব্দটার সাথে ব্রেন ড্রেন, মেধা পাচার, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। অর্থাৎ ভালো মেধাগুলো বাইরে চলে যাচ্ছে, ভালো পরিবারগুলো বাইরে একটা সময় চলে যাবে। তো আমাদের যারা মনে করি নিজেদেরকে যে না আমরা নাগরিক সচেতন, ফ্রেন্ডলি, মানে সচেতন ফ্রেন্ডলি, অর্থাৎ নাগরিকের জন্য সুন্দর সুযোগ সুবিধা রাষ্ট্র দিবে, আমরা রাষ্ট্রের প্রতি সেই দায়িত্বগুলো পালন করব, এটা মনে করি। সেই জায়গা থেকে আমাদের দায়বদ্ধতার কিছু জায়গা আছে। আমরা কিন্তু অনেক পরিশ্রমী জাতি। আমাদের বিশেষ করে দেখেন, খেয়াল করে, যে যেই কৃষক প্রোডাকশনের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত, তারা কতটা পরিশ্রম করে। যেই রিক্সাওয়ালা, যেই ভ্যানওয়ালা, যেই ব্যবসায়ী তাদের কার্যক্রমগুলো করতেছেন, আমাদের দেশের প্রযুক্তিগত দিক থেকে অনেক পিছিয়ে, বিভিন্ন টুলসে পিছিয়ে, উন্নত দেশের মতো আমরা অত এগিয়ে না। তো এগুলো ম্যানুয়ালি আমাদেরকে করতে হয়। তো এই জায়গাগুলোতে একটু আপগ্রেড আনা দরকার আছে। সবার যে ইফোর্টটা, যে পরিশ্রমটা আমরা যেটা করতে পারি, এই শক্তিটাকে বহুগুণে বৃদ্ধি করতে পারি। যে এই চেষ্টাটাকে, মানসিক শক্তি আমাদের আছে, শারীরিক শক্তি আমাদের আছে, তাহলে আমাদের এথিক্যাল যে শক্তিটা, নৈতিক যে শক্তিটা, এই শক্তিটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি এবং মানুষের প্রতি মানুষের শ্রদ্ধার যে জায়গাটা, সেটা যদি তৈরি করতে পারি, এবং সবার প্রতি একটা সমভাবাপন্ন, মানে আমি সুপ্রিম, আমি সুপারিয়র, তুমি ইনফেরিয়র, এই ব্যাপারটা, বা আমি সুপারিয়র, আপনি ইনফেরিয়র, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে অন্যকে হেয় প্রতিপন্ন করা, এটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা কাজের প্রতি শ্রদ্ধা ভক্তির যে জায়গাটা, এটা বিল্ড আপ করতে হবে। যে যে পেশাতে আছে তার জায়গা থেকে সততার সহিত যারা কাজ করতেছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মানে যে যেখানে আছি না কেন, আমরা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করি। সেই রোল প্লে করার পরে সে যদি আপনার মোটিভেশন, অর্থাৎ প্রেরণা না পেয়ে তিরস্কার পায় সে যে কোনো জায়গা থেকে, তখন না সে হচ্ছে আনএথিক্যাল, অর্থাৎ তার মনের মনোহীনতায়, হীনমন্যতায় ভোগে। এই হীনমন্যতায় ভোগার কারণে সে তখন তার কাজের যে সর্বোচ্চটা সেটাও দিতে পারে না এবং ইল্লিগাল ওয়েতে সে চলে যায়। সম্মান, এস্টিম, ইগো, এগুলো থাকবে মানুষের, কিন্তু সেখানে সেটার একটা মানে প্রপার ওয়েতে একটা গতিবিধি থাকা লাগবে। দেখুন না, সবাই একটু চেষ্টা করেন যার যার জায়গা থেকে, সবাই একটু আন্তরিক হন, দেখেন আমাদের দেশটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, জাতিগতভাবে আমরা এগিয়ে যাব। আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, খুব বেশি জ্ঞান বা নলেজ বা খুব বেশি এমন কোনো কিছু রাখি না। নিজের জাস্ট একটু অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে এই কথাগুলো বলার অনুপ্রেরণা পেলাম। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে যারা আছেন, যার যে জায়গায় যেখানে যে রোলটা প্লে করতেছেন, আপনার সারাউন্ডিং মানুষগুলোকে একটু সচেতন করার চেষ্টা করেন। প্রত্যেকটা সেক্টরের মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এই ব্যাপারগুলো একটু সিনসিয়ারলি সচেতনতার সহিত মেনটেন করার চেষ্টা করেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের দেশটা আসলে ভালো হয়ে যাবে। তখন আমরা এখন যে বয়সটা বিলং করতেছি, যে বয়সে আছি, আগামী 20 বছর বা 30 বছর মহান স্রষ্টা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে এই ফলটা দেখে যেতে পারবো। আর আলটিমেটলি দেখে যেতে না পারলেও যদি আমরা এই ধারাটা কন্টিনিউ করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম একটা সময় এটা ভোগ করবে এবং বলবে না আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিছু করে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু তৃপ্তি বা আমাদের ভালো লাগার যে জায়গাটা, সেটা আসলে থাকবে অলওয়েজ। আর যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বা যারা বাইরে থাকেন, তারা কিন্তু দেশটাকে অনেক ভালোবাসেন।
কারণ তারা কষ্টের মাধ্যমেই, অনেক কষ্ট করে যে যে সেক্টরে আছে তারা পরিশ্রমী, অনেক পরিশ্রমী এবং দেশকে অনেক ভালোবাসেন। দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা রাষ্ট্রীয়ভাবে দেশের অনেক কিছুতে তারা অংশগ্রহণ করেন, অবদান রাখেন। এই জন্য তাদের প্রতি আমরা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমাদের এয়ারপোর্টে যখন প্রবাসী ভাইরা আসেন, তাদের যে সম্মানের জায়গাটা, সেই জায়গাটা যেন আমরা রাখার চেষ্টা করে আমাদের কর্তৃপক্ষ। আর সেখানে যেন তাদেরকে হেনস্থা করা বা প্রতিপন্ন করা, এই ব্যাপারগুলোতে একটু সিনসিয়ার থাকার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর সর্বোপরি আমাদের দেশে যে যেখানে আছে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের ভূমিকাটা সকলের জায়গা থেকে যেন আমরা তাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং তাদের যথাযথ ভাবে মূল্যায়ন করতে পারি। এই শক্তি এবং এই সাহস আমাদের মধ্যে যেন কন্টিনিউয়াস থাকে, এটা আমরা যেন প্রতিপালন করতে পারি। আর শিক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা বলেছিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে যে শিক্ষাটাই নিব, সেই শিক্ষাটার প্রপার ইউটিলাইজেশন আমাদের দেশে ক্ষেত্রটা খুবই কম। তো সেই জায়গায় আপনি যেখানে যেতে চাইবেন, যেই সেক্টরে যেতে চান, নির্দিষ্ট একটা টার্গেট, মানে একটা গোল টার্গেট করে ফেলুন যে আমি এই সেক্টরে যেতে চাই। সেখানে আপনার সময়টা যেন খুব বেশি না যায়, কারণ আমরা যে ধরনের ফ্যামিলি থেকে উঠে আসি, এই ফ্যামিলিগুলোর কাছে শিক্ষিত করা বা পড়াশুনো করা একটা সময় বলেই ফেলে ফ্যামিলি, এই ছেলেটাকে বা মেয়েটাকে পড়াশুনো করানোই ভুল হয়ে গেছে। তো এই কথাটা বা এই ধরনের মানসিকতা ধারণ করা, এটা আসলে আমাদের জন্য জাতিগত হিসেবে খুবই কষ্টের, এবং এই জায়গাগুলো থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। আর যেখানে আমরা আছি এর থেকে আমরা অবশ্যই ভালো কিছু করব। যে সেক্টরে আছি, শুধু চাকরি নয়, যে পেশায় আছে, চাকরি যার যে যোগ্যতা, যার যে কোয়ালিটি, যার যে প্যাশন, সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী এফোর্ট দিব। সময়ের যেন অপচয় না হয়, এটাকে আমরা খেয়াল করব। আর জাতিগতভাবে আমরা ইনশাল্লাহ একটা দিন এমনিতেই এগিয়ে যাব ইনশাল্লাহ, সেই বিশ্বাস এবং সেই শক্তি এবং সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।